আজকের ক্লাসে সবাইকে স্বাগত। পরিচিতি: মোহাম্মদ ফরিদুল ইসলাম মোল্লা, সহকারী শিক্ষক আইসিটি, বেরুল বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা। আজকে আমি আছি তোমাদের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে অষ্টম শ্রেণীর জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখানে দুইটা ছবি তোমাদের জন্য প্রদর্শন করা হলো। ছবি দুইটা দেখে খুব ভালো করে লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্ন নম্বর 1, প্রথম ছবিতে কি দিয়ে মাছ ধরছে? সাগরে মাছ ধরার একটা দৃশ্য। এখানে নিশ্চয় বলবে যে জাল দিয়ে মাছ ধরছে। তাহলে 2 নম্বর প্রশ্ন হলো জালের ইংরেজি অর্থ কি? অর্থাৎ ইংরেজি প্রতিশব্দ কি? নেট। গুড। আমরা সবাই জানি যে জালের ইংরেজি শব্দ হলো নেট। তাহলে 2 নম্বর ছবিতে কি করছে? কাজ করছে। কাজের ইংরেজি অর্থ কি? নিশ্চয় সবাই বলতে পারবে ওয়ার্ক। তাহলে 1 নম্বরের ইংরেজি প্রতিশব্দ এবং 3 নম্বর প্রশ্নের ইংরেজি প্রতিশব্দ, এই দুইটা প্রতিশব্দ মিলে কি তৈরি হলো? নেটওয়ার্ক। গুড। কারণ প্রথম ছবিতে নেট, দ্বিতীয় ছবিতে ওয়ার্ক। নেট ওয়ার্ক। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় নেটওয়ার্কের ধারণা, অধ্যায় 2, পাঠ 8। সুপ্রিয় শিক্ষার্থী, পেজ নাম্বার 19 তোমরা বইটি একটু খোলো, খুলে দেখো। কি দেখছো দুইটা ছবিতে? ছবিগুলো পর্যবেক্ষণ করে নেটওয়ার্কের সংজ্ঞা দাও। প্রথম ছবিতে আছে একটা সার্ভার এবং 3 আর 3 6 আর 7 জন ক্লায়েন্ট। অর্থাৎ এই সার্ভার থেকে 7 জন ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে পরস্পরের কাছ থেকে তথ্য আদান প্রদান করে, তাই না? আর এখানে দেখা যাচ্ছে যে 1 2 3 4 5টা পিসি, 5 জন গ্রাহক বা ক্লায়েন্ট বা ইউজার যাই বলো, এরা কি করছে? প্রত্যেকের সাথে সংযুক্ত আছে। দেখো, প্রত্যেকটা কম্পিউটারই তারের মাধ্যমে বাকি 4টা কম্পিউটারের সাথে সরাসরি লিঙ্কড, অর্থাৎ যুক্ত। তাই এটাকে আমরা নেটওয়ার্ক বলছি। তাহলে নেটওয়ার্কের সংজ্ঞা কি দাঁড়াচ্ছে? কেউ বলতে পারবে? দেখো, নেটওয়ার্ক কাকে বলে? তোমাদের এই যে 19 নম্বর পেজের প্রথম প্যারা পড়লেই তোমরা নেটওয়ার্কের সংজ্ঞা পেয়ে যাবে। 2 বা তার বেশি কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে, লক্ষ্য করো, যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে, অর্থাৎ এখানে প্রথম ছবিতে কিন্তু একটা আর একটার সাথে যুক্ত আছে সার্ভারের মাধ্যমে। এখানে বলা আছে মাধ্যম দিয়ে, এখানে বলা আছে সার্ভারের মাধ্যমে, আর এখানে বলা আছে তারের মাধ্যমে। অর্থাৎ প্রত্যেকটার সাথে যুক্ত আছে তারের মাধ্যমে। তাহলে আমরা বুঝলাম যে মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে, তাহলে আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। আশা করি বুঝতে পারছো। যে কোনো মাধ্যমে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে যুক্ত হয়ে যখন তথ্য বিনিময় করে, তখনই সেটা হয় একটা নেটওয়ার্ক। তাহলে আমরা এটা বলতে পারি যে একটা নেটওয়ার্কে কম করে
কয়টা গ্রাহক লাগবে? 2টা গ্রাহক লাগবে। অর্থাৎ 2টা পিসি বা 2জন ক্লায়েন্ট বা 2জন ইউজার না হলে নেটওয়ার্ক হবে না। একা একা নেটওয়ার্ক হয় না। তাহলে একটা নেটওয়ার্কে কমপক্ষে 2টা সদস্য থাকতে হবে, আর এর বেশি যত হয় কোনো সমস্যা নেই। তা এখানে বলা আছে, বুঝতেই পারছো একটা সত্যিকার নেটওয়ার্কে 2-3টি কম্পিউটার থাকে না, সাধারণত অনেক কম্পিউটার থাকে। একজন ব্যবহারকারীর যদি কোনো রিসোর্স না থাকে, অর্থাৎ কোনো ব্যবহারকারীর যদি কোনো রিসোর্স না থাকে, তাহলে সে নেটওয়ার্ক থেকে তা ব্যবহার করতে পারে, অর্থাৎ সেই রিসোর্স নেটওয়ার্ক থেকে সে পেতে পারে। অর্থাৎ আমি এখন এই যে তোমাদের এই ছবি উপস্থাপন করেছি, এই ছবি তো আমার কাছে ছিল না, আমি কি করছি, ইন্টারনেট থেকে এগুলো সংগ্রহ করছি। তাহলে আমি যদি এই নেটওয়ার্কের সাথে যুক্ত না থাকতাম, তাহলে কি ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারতাম? নিশ্চয়ই পারতাম না। এই জন্য বলা হচ্ছে যে কারোর কাছে যদি কোনো রিসোর্স না থাকে, তাহলে সে নেটওয়ার্ক থেকে তা ব্যবহার করতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা নেটওয়ার্কের ধারণা সম্পর্কে আশা করি সবাই স্পষ্ট হয়েছে, ক্লিয়ার হয়েছে। এবার কথা হলো যে এই নেটওয়ার্কের জন্য আমাদের যে যন্ত্রপাতিগুলো দরকার, সেই যন্ত্রগুলো সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করতে হবে, আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে, তা না হলে আমরা নেটওয়ার্ক ব্যবহার করতে পারবো না। এখানে প্রথমে কি আছে দেখি, যন্ত্রপাতি সম্পর্কে জেনে নিই। প্রথম আছে সার্ভার। সার্ভার একটা ইংরেজি শব্দ, এর মূল শব্দ হলো সার্ভ। তোমরা নিশ্চয় সার্ভ মানে কি জানো? আমরা যখন কারোর কোনো খাবার খুলে দিই, বলি যে আমি সার্ভ করতেছি, তাই না? এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে, সার্ভ করা। তার মানে কি? সেবা করা। সার্ভ মানে সেবা করা, আর যে সেবা করে সেই হলো সার্ভার। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে সার্ভারের কাজ কি দেখো, এই যে ছবিতে মাঝে লেখা আছে সার্ভার, আর এইগুলো আছে ক্লায়েন্ট। অর্থাৎ এই ক্লায়েন্টগুলোর প্রত্যেকের সেবা দান করে থাকে হলো এই সার্ভার। অর্থাৎ এইসব ক্লায়েন্টগুলো এক একজন কোনো কাজের সমস্যার জন্য, সমাধানের জন্য বা তথ্যের জন্য সার্ভারের কাছে প্রেরণ করে। সার্ভার সেটা কি করে, তার অন্য কোনো গ্রাহকের কাছে আছে কিনা সেটা খোঁজ করে আবার সেই ক্লায়েন্টের কাছে তার সমস্যার সমাধান দিয়ে দেয়। তাহলে সার্ভার নাম শুনেই বুঝতে পারছো এটা সার্ভ করে। অর্থাৎ সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার, যেটি নেটওয়ার্কের জন্য অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে। একটি নেটওয়ার্কে কিন্তু একটি নয়, অনেক সার্ভার থাকতে পারে। কথাটা বোঝা গেছে প্রিয় স্টুডেন্ট? এখানে তো শুধু একটা সার্ভার দিয়ে দেখানো হয়েছে। তো একটা নেটওয়ার্ক যখন অনেক শক্তিশালী হয়, তখন একজন সেবাদানকারী কিন্তু সেবা দিয়ে সময় করে উঠতে পারে না, এই জন্য সেখানে অনেকগুলো সার্ভার প্রয়োজন হয়। এটা হচ্ছে নেটওয়ার্কের বিস্তৃতি যত বেশি হয়, সার্ভারও তত বেশি প্রয়োজন হয়। তাহলে আমরা সার্ভার সম্পর্কে বুঝতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা ক্লায়েন্ট দেখি। ক্লায়েন্ট ইংরেজি কথা, এর আবিধানিক অর্থ হলো গ্রাহক বা মক্কেল বা খরিদ্দার। আমরা যে দোকানে কোনো কিছু কিনতে যাই, আমরা হলাম দোকানদারের ক্লায়েন্ট। কথাটা বুঝতে পারছো? তাহলে সার্ভার থেকে যে সেবা নেয় সেই হলো ক্লায়েন্ট বা ইউজার, যাই বলি। একটু পরে দেখি, কেউ যদি অন্য কারো কাছ থেকে যে কোনো ধরনের সেবা নেয়, এর কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, যে কোনো ধরনের সেবা, তখন তাকে ক্লায়েন্ট বলে। কম্পিউটার নেটওয়ার্কেও ক্লায়েন্ট শব্দটির অর্থ মোটামুটি সেরকম। যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে। যেমন মনে করো, তুমি তোমার কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ইমেইল পাঠাতে চাও, তাহলে তোমার কম্পিউটার হবে ক্লায়েন্ট। এখানে সার্ভার হবে কে? সার্ভার হবে ইমেইল কোম্পানি, যারা আমাদের
সেবা দেবে। অর্থাৎ আমি যে ইমেইলটা এক জায়গায় পাঠাবো, আমার এই ইমেইলটা আমার কম্পিউটার থেকে আমার সেই প্রাপকের কম্পিউটারে পৌঁছে দেবে। তাহলে আমি হলাম কি এখানে ক্লায়েন্ট, আমার কম্পিউটার হলো ক্লায়েন্ট, আমি হলাম ইউজারকারী, আর এখানে সার্ভার হলো ইমেইল কোম্পানি। নেটওয়ার্কে যে কম্পিউটারটি ইমেইল পাঠানোর কাজটুকু তোমার জন্য করে দেবে সেটা হবে সার্ভার। এক্ষেত্রে এই সার্ভারটি হলো ইমেইল সার্ভার। বুঝতে পারছো আমি যে কথাটি বললাম এখানেও সেটা বলা হলো। তাহলে আমরা ছবির মাধ্যমে দেখি। এই দেখো একজন ক্লায়েন্ট, ইনি হলো একটা সার্ভার। ক্লায়েন্ট কি করতেছে? রিকোয়েস্ট, এই যে তীর চিহ্ন দিয়ে আছে রিকোয়েস্ট, অর্থাৎ ক্লায়েন্টের থেকে রিকোয়েস্টটা যাচ্ছে কার কাছে? সার্ভারের কাছে। সার্ভার কি করলো? সেই রিকোয়েস্টটা পর্যালোচনা করে আবার দেখো নিচেই আর একটা তীর চিহ্ন দিয়ে ক্লায়েন্টের কাছে পাঠাচ্ছে, অর্থাৎ রেসপন্স করছে। রেসপন্স মানে সাড়া দেওয়া, অর্থাৎ ক্লায়েন্ট যে রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে, সার্ভার তার অনুরোধ রক্ষা করেছে, সমস্যার সমাধান করে দিছে। তাহলে ক্লায়েন্টও বুঝলাম আমরা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব কি মিডিয়া। আমরা সবাই জানি যে মিডিয়া মানে মাধ্যম, অর্থাৎ যে মাধ্যমগুলো দ্বারা একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে, একটা নেটওয়ার্ক আর একটা নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে, সেই মাধ্যমগুলোকেই বলা হচ্ছে ইংরেজিতে মিডিয়া। যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় সেটাই হচ্ছে মিডিয়া। বৈদ্যুতিক তার, কোএক্সিয়াল তার, অপটিক্যাল ফাইবার ইত্যাদি মিডিয়া হতে পারে। কোনো মিডিয়া ব্যবহার না করেও তারবিহীন, যেমন ওয়াইফাই। ওয়াইফাই শব্দের পূর্ণ অর্থ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, অর্থাৎ তারবিহীন সংযোগ পদ্ধতিতে কম্পিউটারকেও নেটওয়ার্কে জুড়ে দেওয়া যায়। এখানে দেখো কয়েকটা তারের নাম উল্লেখ করা হয়েছে। আনশিল্ড টুইস্টেড পেয়ার কেবল, অর্থাৎ আমরা আমাদের বাড়িতে প্রচলিত যে তার ব্যবহার করি, পেছানো বা যুক্ত দুইটা তার, নেগেটিভ একটা পজিটিভ একটা। আর একটা আছে শিল্ড টুইস্টেড পেয়ার কেবল, অর্থাৎ এই যে মাথায় একটা শিল্ডেড দেয়া আছে, যুক্ত করা আছে, এটা হচ্ছে এই শিল্ড বিহীন, এটা শিল্ড সহ, দুটাই টুইস্টেড পেয়ার কেবল। আর একটা আছে কোএক্সিয়াল কেবল। এই কোএক্সিয়াল কেবলের 4টা স্তর আছে। প্রথম স্তর দেখো কালো, দ্বিতীয় স্তর সোনালী, তৃতীয় স্তর হচ্ছে সিলভার কালার, এবং মিডিলের স্তরে আছে তামা। এটাও গোল্ডেন কালারই, অনেকে তামার তারও আছে। এই জাতীয় তার আমরা কোথায় দেখতে পাই বলতো? হ্যাঁ, এই জাতীয় তার আমরা আমাদের ডিশ লাইনে দেখতে পাই। আমাদের ডিশ লাইনগুলো এই কোএক্সিয়াল কেবল দ্বারা সংযুক্ত। এই কোএক্সিয়াল কেবলের মাথায় আবার কি থাকে? এইভাবে কানেক্টরস থাকে, সকেট, তোমাদের টিভির সাথে যেটা লাগানো থাকে। এইভাবে তার দেখবা ওই কানেক্টরের ভিতরে দিয়ে নাট দিয়ে আটা থাকে, এবং সেটা টিভির সাথে অ্যাটাচ করতে হয়। এটা আছে কি ফাইবার অপটিক কেবল। আমরা অপটিক্যাল ফাইবারের নাম শুনেছি, সেই অপটিক্যাল ফাইবার কেবল। এটা আছে ওয়্যারলেস ল্যান্স, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কে যে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা চালু থাকে সেটার বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে আমরা মিডিয়াগুলো বুঝলাম, এবং ওয়াইফাই এর পূর্ণ রূপ কি সেটাও বুঝলাম। এরপরে দেখব নেটওয়ার্ক অ্যাডাপ্টার। ছবিতে দেখো এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এটা আমরা আমাদের
ল্যাপটপে বা কম্পিউটারে বাইরে থেকে দেখতে পাই না, কারণ এটা হচ্ছে কম্পিউটারের ভিতরে সংযুক্ত থাকে, মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে, এই জন্য এটা আমরা বাইরে থেকে দেখতে পাই না। তবে এই অ্যাডাপ্টার ঢুকানোর জন্যে আমাদের কি করা থাকে, যে পোর্ট থাকে, এই দেখো সেই পোর্টগুলো এখানে দেয়া আছে, এই যে খালি জায়গা পোর্ট, এই যে শিল্ড টুইস্টেড পেয়ার কেবলের যে মাথা, এই মাথা কি করতে হয়, এই পোর্টে ঢুকাইতে হয়। তাহলে কথাটা বোঝা গেল, নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তাহলে আমরা একটু পরে দেখি কি বলছে। একটি কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া যায় না। অর্থাৎ আমি যদি মনে করি এখন আমি নেটওয়ার্ক ব্যবহার করব, আমার কম্পিউটারকে আমি নেটওয়ার্কের সাথে জুড়ে দেব, তাহলে কি সম্ভব হবে? অবশ্যই হবে না। কারণ আমার কম্পিউটারে হয় ওয়াইফাই থাকতে হবে, তা না হলে এই নেটওয়ার্ক অ্যাডাপ্টার থাকতে হবে, সেখানে আবার ওই মডেম ঢুকাইতে হবে, এগুলো ছাড়া জুড়ে দেওয়া যায় না। তাই কি বলছে যে একটা কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে জুড়ে দিতে গেলে কি লাগবে, একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগাতে হবে, এনআইসি। দেখো এনআইসি, এন ফর নেটওয়ার্ক, আইতে ইন্টারফেস, সিতে কার্ড, তাহলে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগাতে হয়, তা না হলে কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া যায় না। সেই কার্ডগুলো তখন মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটারকে দিতে পারে, আবার কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটি নেটওয়ার্ককে ছেড়ে দিতে পারে। কথাটা বোঝা গেল? এখন আমরা এটা বুঝতে পারি না এই কারণে যে আমাদের কম্পিউটার যখন আমরা কিনি, ল্যাপটপ যখন আমরা কিনি, তখন এটা মাদারবোর্ডের সাথে অটোমেটিক সেটআপ থাকে, এই জন্য আমাদের এটা আর আলাদা করে লাগাতে হয় না। সো সুপ্রিয় শিক্ষার্থী, নেটওয়ার্ক অ্যাডাপ্টারও আমরা বুঝলাম। এবার দেখব কি রিসোর্স। আমরা জানি সোর্স মানে উৎস, রিসোর্স মানে উৎসসমূহ, অর্থাৎ যে সকল উৎস থেকে আমরা তথ্য সংগ্রহ করি সেগুলোই আমাদের রিসোর্স। এক্ষেত্রে তোমরা যে ক্লাসটা উপভোগ করছো, কোথা থেকে করছো? আমার কাছ থেকে করছো, তাহলে আমি হলাম তোমাদের রিসোর্স। বুঝাতে পারলাম? এই দেখো, সার্ভার, ইন্টারনেট, ক্লায়েন্ট। ইন্টারনেট, এই ক্লায়েন্ট কি করবে? সার্ভারের মাধ্যমে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করবে। তাহলে এখানে রিসোর্স হলো কি? ইন্টারনেট। বুঝতে পারলাম? অর্থাৎ ক্লায়েন্টের কাছে যে সমস্ত কাজের সুযোগ সুবিধা নেই, সেই সমস্ত কাজের সুযোগ সুবিধা সার্ভার কি করবে? যেখান থেকে পারে, সে ইন্টারনেট থেকেই পারুক অথবা অন্য ক্লায়েন্টের কাছ থেকে নিয়েই পারুক, সার্ভার সেই সুযোগ করে দেবে। সুতরাং এই সার্ভার ক্লায়েন্টের যে সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে সেগুলোই হলো রিসোর্স। এবার আশা করি বুঝতে পারছো। একটু পরে দেখো, ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স। কম্পিউটারের সাথে যদি একটি প্রিন্টার কিংবা একটি ফ্যাক্স মেশিন লাগানো হয়, সেটি হচ্ছে রিসোর্স। কম্পিউটার দিয়ে কেউ যদি সার্ভারে রাখা একটি ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করে, সেটিও হবে রিসোর্স। যারা নেটওয়ার্ক ব্যবহার করে তারা শুধু যে রিসোর্স গ্রহণ করে তা নয়, তোমার কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে বা মজার ছবি থাকে এবং সেটি যদি নেটওয়ার্কের মাধ্যমে অন্যরাও ব্যবহার করতে থাকে, তাহলে তোমার কম্পিউটারও একটি রিসোর্স হয়ে যাবে। অর্থাৎ আমার কাছ থেকে যখন আর একজন নেবে, তখন আমি হব তার রিসোর্স। কথাটা বোঝা গেছে? ঠিক আছে। এবার আমরা দেখি ইউজার। ইউজ মানে ব্যবহার করা, ইউজার মানে ব্যবহারকারী। আমরা এই ইউজার সম্পর্কে আশা করি আর কোনো ব্যাখ্যার দরকার হবে না। মোটামুটি যারা নেট ব্যবহার করে, যারা পিসি চালায়, সবাই হলো ইউজার। অর্থাৎ সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে সেই ইউজার বা ব্যবহারকারী। আমরা এবার দেখব প্রোটোকল।
প্রোটোকল মানে একটা নিয়ম কানুনের সমষ্টি। ছবিতে দেখো, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTP অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখন আমরা যে নেটওয়ার্ক ব্যবহার করি বা ইন্টারনেট চালাই, এর তো কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে, তাই না? এই নিয়ম কানুনগুলো মেনেই কিন্তু আমাদের ইন্টারনেট ব্যবহার করতে হয় বা নেটওয়ার্ক ব্যবহার করতে হয়, নেটওয়ার্কে কাজ করতে হয়। তো এই নিয়ম কানুনের সমষ্টিগুলোকেই বলা হচ্ছে প্রোটোকল। ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারে যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। অর্থাৎ এই যে উপরে ছবিতে দেখো দুইজন ক্লায়েন্ট আছে, এখন এই ক্লায়েন্ট যদি এই নিচের ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে চায় তাহলে কি করতে হবে? তাকে কিছু নিয়ম কানুন মেনে যোগাযোগ করতে হবে। সরাসরি এখান থেকে সরাসরি এই কম্পিউটার থেকে নিচের কম্পিউটারে যোগাযোগ করা যাবে না। কি করতে হবে? তাকে এই সার্ভারের মাধ্যমে যোগাযোগ করতে হবে। তাহলে এই যে সার্ভারের মাধ্যমে যখন যোগাযোগ করতে হবে তখন তো সার্ভারের অবশ্যই একটা নিয়ম কানুন থাকবে, শর্ত থাকবে, সেই শর্তগুলো মেনেই যোগাযোগ করতে হবে। তো এটাই বলছে যে কিছু নিয়ম, নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। এসব নিয়ম মেনেই তথ্য আদান প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করে তারা আগে থেকেই ঠিক করে নেয় কোন ভাষায় কোন নিয়ম মেনে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। তাহলে বুঝতে পারছো যে যখন নেটওয়ার্ক তৈরি করা হবে তখনই এগুলো, এই নিয়ম কানুনগুলো সেট করা হয় যে এই নিয়মগুলো মেনে যোগাযোগ করতে হবে। এই নিয়মগুলোই হচ্ছে প্রোটোকল। তাহলে ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রোটোকল হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTP। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে নেটওয়ার্ক সম্পর্কে অবগত হলাম। নেটওয়ার্ক তৈরি করতে গেলে যে যন্ত্রগুলো দরকার হয় সেগুলো সম্পর্কেও জানলাম। তাহলে এবার তোমার জন্য একটা কাজ দিব। কাজটা হলো তোমার স্কুলের কম্পিউটারগুলোকে নেটওয়ার্কিং এর আওতায় আনার জন্য কি কি রিসোর্সের প্রয়োজন তার একটা তালিকা তৈরি করো। সুপ্রিয় শিক্ষার্থী, বাড়িতে বসে কাজটি করবে এবং খাতায় সংরক্ষণ করে রাখবে। তোমার স্কুল খুললে স্যারকে দেখাবে অথবা বাসায় তোমার সিনিয়র যারা আছে তাদেরকেও দেখাতে পারো। তাহলে আমরা এই কাজটি আশা করি তোমাদের খাতায় লেখা হয়ে গেছে। এতক্ষণ আলোচনা থেকে আমরা কি শিখলাম? সংক্ষিপ্ত কিছু প্রশ্নের মাধ্যমে তোমাদের সেটা বলতে হবে বা উত্তর দিতে হবে। নেটওয়ার্ক কাকে বলে? আশা করি প্রশ্নটি লিখেছো এবং উত্তরটিও সবাই জানো। খাতায় লিখবে, উত্তরগুলো খাতায় লিখবে। নেটওয়ার্কের তিনটি মিডিয়ার নাম বলো। আমরা নেটওয়ার্কে যে মিডিয়া টপিকস নিয়ে আলোচনা করলাম সেই মিডিয়ায় কয়েক ধরনের মিডিয়ার নাম বলা হয়েছে। এখান থেকে তিনটি মিডিয়ার নাম তোমাকে বলতে হবে। ওরা খাতায় লেখো, বলা তো এখন সম্ভব না, খাতায় লেখো। NIC এর পূর্ণরূপ কি? আমরা কিন্তু এটাও বলেছি। ইন্টারনেটে ব্যবহৃত একটি প্রোটোকলের নাম বলো। আলোচনায় কিন্তু শুধু একটা প্রোটোকলের নামই বলা হয়েছে এবং ইন্টারনেট ব্যবহার করলেই অ্যাড্রেস বারে কিন্তু দেখবা প্রত্যেকেই প্রথমে HTTP তারপরে দুইটা অবলিক দেয়া থাকে, অর্থাৎ স্ল্যাশ দেয়া থাকে। তাহলে আমরা উত্তরগুলো আশা করি দিতে পেরেছি।
এবং যদি তোমরা এই উত্তরগুলো দিতে পারো তাহলে আমি মনে করব যে আমার আজকের ক্লাসটা সার্থক হয়েছে। আর যদি কেউ এর ভিতর থেকে কোনো উত্তর না দিতে পারো তাহলে ভিডিওটা আবার রিউইন্ড করে তোমরা দেখো, অথবা বই খুলে বইয়েও উত্তর আছে, বই পড়ো, তাহলে তোমরা উত্তরগুলো দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, বর্ষার এই দিনে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।